জাপানে বিপজ্জনক মাত্রায় ছড়িয়ে পড়ছে পারমাণবিক তেজস্ক্রিয়তা, সরিয়ে নেওয়া হচ্ছে বিদেশি নাগরিকদের। বাংলাদেশে অ্যাসিড বৃষ্টির খবর নিতান্তই গুজব। সংবিধান সংশোধনের ফলে কোনো রাজনৈতিক দলই নিষিদ্ধ হবে না, ধর্মের অপব্যবহার না করে দল পরিচালিত হবে সংবিধানের আলোকে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। আসসালামু আলাইকুম, আমি রাহনুমা রাহি। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। শুরুতেই জাপান প্রসঙ্গ। জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চতুর্থ দফা বিস্ফোরণের পর বিপজ্জনক মাত্রায় ছড়িয়ে পড়ছে তেজস্ক্রিয়তা। জনশূন্য হয়ে পড়েছে ওই এলাকাটি। রাজধানী টোকিও থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বিদেশি নাগরিকদের। এদিকে ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা 4000 ছাড়িয়ে গেছে, নিখোঁজ রয়েছে আরও 7000। জাবের গাজী রিপোর্ট। প্রলয়ঙ্করী ভূমিকম্প আর সুনামির 6 দিন পেরিয়ে গেলেও এখনো থামেনি লাশের মিছিল। পাওয়া যাচ্ছে একের পর এক মৃতদেহ। প্রিয়জনকে ফিরে পাওয়ার আশা ছাড়েননি অনেকেই। তবে সন্তানকে না পেয়ে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েন এই বাবা মা। ভূমিকম্প ও সুনামির ক্ষয়ক্ষতির রেশ না কাটতেই টোকিওতে আবারও আঘাত হানে 6 মাত্রার ভূমিকম্প। ফুকুশিমার পারমাণবিক চুল্লিতে চতুর্থ দফা বিস্ফোরণের পর ছড়িয়ে পড়েছে আরও বেশি মাত্রার তেজস্ক্রিয়তা। চুল্লির তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণে রাখতে হেলিকপ্টারের সাহায্যে সেখানে ঢালা হচ্ছে পানি। একই সাথে আকাশে তেজস্ক্রিয়তার মাত্রা পরীক্ষা করা হচ্ছে। ভয়াবহ জাতীয় এ দুর্যোগে উদ্বিগ্ন দেশটির সম্রাট আকিহিতো। তেজস্ক্রিয়তার আতঙ্কে রয়েছেন মার্কিন নাগরিকরা, যদিও ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অন্যদিকে নিজ নাগরিকদের টোকিও থেকে সরিয়ে নিতে শুরু করেছে ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ। জাবের গাজী, 21 টেলিভিশন। এদিকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ডক্টর ফরিদউদ্দিন আহমেদ জানিয়েছেন, জাপানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তায় এদেশের মানুষের ক্ষতির কোনো আশঙ্কা নেই। 21-এর সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, বাংলাদেশে অ্যাসিড বৃষ্টি হতে পারে এ ধরনের খবর নিতান্তই গুজব। শাকের আরজুর রিপোর্ট। জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির বিস্ফোরণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কারণে বাংলাদেশে অ্যাসিড বৃষ্টি হতে পারে, এরকম তথ্য মোবাইল ফোনের মাধ্যমে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। অনেকে বিভিন্ন ফার্মেসিতে ফোন করে এর প্রতিকার জানতে চাচ্ছেন। গত 3-4 দিন ধরে আমাদের কাছে অনেকে আসছেন, জিজ্ঞাসা করছেন, বিশেষ করে গতকালই বেশি করছেন যে এরকম কোন যে অ্যাসিড বৃষ্টি হচ্ছে, এ ধরনের কোন ওষুধ তৈরি হচ্ছে কিনা। তবে এই বিষয়ে ডক্টর ফরিদ বলেন, পারমাণবিক চুল্লি বিস্ফোরণে বাংলাদেশে অ্যাসিড বৃষ্টি হওয়ার বিষয়টি ভিত্তিহীন। কোনো কিছু আসারও সম্ভাবনা নাই এবং কোনো বৃষ্টি হলেও কোনো সতর্কতার কোনো কারণ নাই, কিছুই নেই। এটা একেবারেই গুজব। জাপানের এই দুর্ঘটনায় বাংলাদেশে ছড়ানোর কোনো আশঙ্কাই নেই উল্লেখ করে তিনি বলেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে এর কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশে হওয়ার কোনো চান্স নেই। তার কারণ একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করার আগে আর্থকোয়েক হোক, সুনামি হোক, টর্নেডো হোক, ইভেন একটা জেট প্লেনও যদি ক্র্যাশ করে এর উপরে, এর কোনো ক্ষতি হবে না। এর প্রোটেকশন নিয়েই ডিজাইন করা হয়। বাংলাদেশে তো রূপপুরে সুনামির তো কোনো সম্ভাবনা নেই, যেহেতু সমুদ্র থেকে এটা দূরে। সুনামি হলেও এখানে ডাইআউট হয়ে আসবে এবং সে সমস্ত বিবেচনা করেই এর সমস্ত কিছু ডিজাইন করা হবে। তেজস্ক্রিয়তা ছড়ানোর বিষয়টি পরমাণু শক্তি কমিশন 24 ঘন্টা মনিটরিং করছে জানিয়ে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নেই। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। জাপানের সুনামি বাংলাদেশের গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে চরম বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে বলে জানিয়েছেন রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সমিতি বারভিডা নেতারা। বাংলাদেশের রিকন্ডিশন গাড়ির বেশিরভাগই জাপান থেকে আসে, ফলে নেই বিকল্প বাজার। একই সঙ্গে তারা আশঙ্কা করছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে বাংলাদেশে গাড়ির দাম অনেক বেড়ে যাবে। বিস্তারিত জিএম হাসানের রিপোর্টে। বাংলাদেশের অধিকাংশ মানুষ রিকন্ডিশন বা ব্যবহৃত গাড়ির ক্রেতা, আর ওই গাড়িগুলো অধিকাংশই আসে জাপান থেকে। কিন্তু ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে জাপানের কোম্পানিগুলো ব্যাপক ক্ষতি হয়। অনেক কোম্পানি বাধ্য হয়ে তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। গত 3 দিনে জাপানে 40,000 গাড়ি কম উৎপাদন হয়েছে। এতে বাংলাদেশের গাড়ি আমদানি বাজার পড়েছে কিছুটা অনিশ্চয়তায়। এই জাপান থেকে রিকন্ডিশন গাড়ি দুষ্প্রাপ্য হয়ে গেছে, আমরা পাচ্ছি না। এবং বিভিন্ন অকশনে আমরা খবর নিয়েছি যেখানে আমাদের দেশে আসার মতো মডেলের গাড়ি এই 30-40টা উঠতো, সেইখানে আমরা শুনেছি একটা গাড়ি উঠছে। তার মানে
গাড়ি পাওয়া যাচ্ছে না। তিনি আরো বলেন, সরকার পুরনো গাড়ি আমদানিতে বিশেষ সহায়ক পরিবেশ সৃষ্টি না করলে গাড়ি আমদানিকারকরা পড়বেন চরম বিপর্যয়ে। আমাদের সরকার মনে করে এই চাহিদাটা পরিপূরক চালু রাখতে চায়, সেইখানে সরকারের পলিসি সহায়তা দিয়ে যদি কিছুটা সাহায্য সহযোগিতা করে তাহলে হয়তো আমদানিটা কোন রকম চালু রাখা যেতে পারে, কিন্তু আমদানি আর যে আগের মতো হবে এটা আমি মনে করি না। আর বারবিডার মহাসচিব জানালেন, তাদের কাছে এখন পুরনো গাড়ির বিকল্প বাজারও নেই। এই মুহূর্তে বিকল্প পথ আর কিছুই ভাবা যায় না, কারণ আমাদের দেশে আমেরিকান গাড়ি চলবে না, পুরাতন গাড়ি। আমেরিকান গাড়ি অনেক বড়, অনেক হাই সিসির এবং লেফট হ্যান্ড ড্রাইভ। জার্মানের গাড়িও চলবে না, যেহেতু জার্মানের গাড়িও একই অবস্থা, অনেক বড় গাড়ি এবং লেফট হ্যান্ড ড্রাইভ। ইউকের গাড়ির প্রোডাকশন খুবই কম, আর যেগুলো প্রোডাকশন করে সেগুলো অনেক উন্নত মানের এবং অনেক বেশি দামি গাড়ি, সেটাও আমাদের দেশে আমাদের এই মিডিয়াম রেঞ্জের গাড়ি হিসেবে চলবে না। তবে বারবিডা নেতারা আশা প্রকাশ করছেন, জাপান তাদের বিপর্যয় কাটিয়ে উঠবে। জিএম আহসান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবিধান সংশোধনের ফলে কোন রাজনৈতিক দলই নিষিদ্ধ হবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। তবে ধর্মের অপব্যবহার না করে দলগুলো সংবিধানের আলোকেই পরিচালিত হতে হবে। কমিটির তৃতীয় দিনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। ফাল্গুনী দত্তের রিপোর্ট। ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত। এই প্রেক্ষাপটে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি বলছে, বিদ্যমান কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার বন্ধ করা হবে না। তবে কেউ ধর্মের অপব্যবহার করতে না পারে সেজন্য সংবিধানের 38 ধারায় একটি শর্ত যুক্ত করা হবে। কারো রাজনৈতিক অধিকার কেড়ে নিতে চাই না। বিদ্যমান রাজনৈতিক দল যারা আছে তারা রাজনীতি করুক, তবে সে রাজনীতিটি সংবিধানের আদর্শ, জাতীয় সংবিধানের আদর্শ উদ্দেশ্য মেনে করতে হবে। বর্তমান জাজমেন্টে অবস্থায় যাই থাকুক না কেন, আমরা আজকে আলোচনা করে এই সিদ্ধান্ত নিই। সে হিসেবে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামের রাজনীতি করায় কোনো বাধা থাকবে না। তবে নির্বাচন কমিশনের আরপিও অনুযায়ী গঠনতন্ত্র তৈরি করতে হবে। যারা আরপিও দ্বারা যারা নিবন্ধিত হয়েছে তারা রাজনীতি করতে পারবে, তবে তাদেরকে অবজেক্টিভ অব দি কনস্টিটিউশন অনুযায়ী তার গঠনতন্ত্র করতে হবে। তিনি আরো বলেন, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত করা যাবে না। ফাল্গুনী দত্ত, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার আর নেই। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। মহাসচিবের মৃত্যুতে 5 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির নেতাকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছে আওয়ামী লীগও। বিএনপি নেতারা জানিয়েছেন, কাল বিকেল 4টায় বিমানের একটি ফ্লাইটে খন্দকার দেলোয়ার হোসেনের লাশ ঢাকা এসে পৌঁছাবে। মাহমুদ আরিফের রিপোর্ট। বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ারকে গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য 4 মার্চ সিঙ্গাপুরে নেওয়া হয়। তিনি নিউমোনিয়া সহ কিডনির জটিলতা, হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। সিঙ্গাপুরে নেওয়ার আগে খন্দকার দেলোয়ারকে 3রা মার্চ রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় খন্দকার দেলোয়ার হোসেনকে। বুধবার বিকেল 4:30টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান তিনি। এদিকে দলের মহাসচিবের মৃত্যুতে গভীর শোক নেমে আসে দলের নেতাকর্মীদের মধ্যে। দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে 5 দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। গভীরভাবে শোকাহত আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। এই মহান নেতার ইন্তেকালে বিএনপি 5 দিনের কর্মসূচি ঘোষণা করছে। অন্যদিকে বিএনপি মহাসচিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আওয়ামী লীগ। খন্দকার দেলোয়ার সাহেব অত্যন্ত ত্যাগী একজন নেতা ছিলেন। বিশেষ করে তার দলের প্রতি তার অগাধ আস্থা ছিল এবং বিশ্বস্ততা ছিল। আমরা দেখেছি যে দলের চরম দুর্দিনে যখন হয়তো বেগম খালেদার পাশে অনেকেই ছিল না, সেই সময় উনি দলের হাল ধরেছিলেন। বেগম জিয়ার মুক্তির লক্ষ্যে উনি আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন।
সেই দিক থেকে আমি মনে করি যে নেতা হিসাবে ওনার দলের জন্য উনি যতটুকু দিয়েছেন এটা অপরিণীয় দিয়েছেন। তার এই অবদান বিএনপি হয়তো চিরদিনের জন্য স্মরণ করবে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল 4টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে খন্দকার দেলোয়ারের মরদেহ দেশে আনা হবে বলে জানিয়েছে দলের নেতারা। মাহমুদ আরিফ, 21 টেলিভিশন, ঢাকা। ব্ল্যাক হর্স বিশ্বকাপ ক্রিকেটের খবর। কানাডার দেয়া 212 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবরে অজিদের সংগ্রহ বিনা উইকেটে 144 রান। এর আগে বেঙ্গালুরুতে টস জিতে প্রথমে ব্যাট করে 45 ওভার 4 বলে 211 রানে অল আউট হয় কানাডা। শুরুতে পেটেল ও ডেভিসন মিলে 41 রানের জুটি করেন। ডেভিসন সাজঘরে ফিরলে পেটেল সুরকারিকে নিয়ে দ্বিতীয় জুটিতে তুলেন আরো 41 রান। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করে 54 রানে আউট হন তিনি। এরপর সুরকারি ও বাগাইয়ের ব্যাট থেকে আসে 68 রান। সুরকারি 34 ও বাগাই 39 রানে আউট হওয়ার পর আর কেউ তেমন প্রতিরোধ করতে পারেনি। শেষ পর্যন্ত 211 রানেই গুটিয়ে যায় কানাডার ইনিংস। ব্রেটলি 46 রান দিয়ে 4 উইকেট নেন। Scored those 250s and followed it up. Interesting little clip here. Ponting actually takes a catch. Steve Smith's off. Watch this as it happens. There he is. And then শ্যামপুর থানার আওয়ামী লীগ নেতা মোহাম্মদুল ও তার গাড়ির চালক হারুনুর রশিদের 4 হত্যাকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে 2টি রিভলভার ও 53 রাউন্ড গুলি। গোয়েন্দা পুলিশ জানিয়েছে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধীর জেরে খুন করা হয় মোহাম্মদুল্লাহকে। জেইউ জুবাইরের রিপোর্ট। সেদিন ছিল 23 ফেব্রুয়ারি দুপুর 3টা। মার্চে ছোট মেয়ের বিয়ে। নিমন্ত্রণের কার্ড বিতরণে বেরিয়েছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদুল্লাহ। কিন্তু জুরাইনের কাকলী সংসদের সামনে আসতেই এলোপাথাড়ি গুলি করে তাকে ও তার গাড়ির চালককে হত্যা করে সন্ত্রাসীরা। ওই হত্যার সঙ্গে জড়িত 4 জনকে গ্রেফতার করল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা জানালেন তথাকথিত বড় ভাইদের নির্দেশে হত্যা করা হয় মোহাম্মদুল্লাহকে। গুলি করছে প্রিন্স, জুম্মন, হীরা আর আমি 2 রাউন্ড গুলি করছি স্যার উপরের দিকে। গোয়েন্দা পুলিশ দক্ষিণের ডিসি জানিয়েছেন তার মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করেছেন। শিগগিরই তাদেরও গ্রেফতার করা হবে। এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়েই জনাব মোহাম্মদুল্লাহ খুন হয়েছেন। যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে প্রত্যেকেই ভাড়াটে খুনি। আর মূল পরিকল্পনাকারীকে যেহেতু এখনো আমরা গ্রেফতার করতে পারি নাই, সেহেতু তার নাম আমি তদন্তের সাথে ডিসক্লোজ করছি না। জেইউ জুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। মুক্তির পরও ভালো নেই জাহানমণি জাহাজের নাবিকরা। আছে জ্বালানি তেল আর খাবার পানির সংকট। দস্যুরা তাদের পুরো জাহাজ লন্ডভন্ড করে দিয়েছে, ছিনিয়ে নিয়েছে তাদের সব জিনিসপত্র। 21-এর সাথে টেলিফোনে আলাপকালে এসব কথা জানিয়েছেন জাহানমণি নাবিকরা। জেমসন মাহবুবের রিপোর্ট। টানা 3 মাসেরও বেশি সময় বন্দী থাকার পর গত সোমবার মুক্তি পেয়েছে জাহাজ জাহানমণি। বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর তারা জাহাজটি চালিয়ে নিয়ে আসছে ওমানের জালালা বন্দরের দিকে। সেখান থেকে আসবে দেশে। এখনো সোমালিয়ান কোস্টে আছি আমরা। সোমালিয়ান কোস্ট ক্রস হলে আরাবিয়ান সি হয়ে তারপর সালালা। এখান থেকে 3 দিন লাগবে আমাদের ওমানে যাচ্ছি আমরা সালালা পোর্টে। এখান থেকে যদি 3 দিন লাগবে, ওখান থেকে দেশে কবে আসবো ওটা কোম্পানি অ্যারেঞ্জ করবে। বন্দী থাকা অবস্থায় নাবিকদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। তাদেরও প্রাথমিক চিকিৎসা চলছে। তারপরও মুক্তির আনন্দ ভুলিয়ে দিয়েছে সব কষ্ট। আমাদের জাহাজ থেকে আমরা সবাই অপারেশনাল বিভিন্ন দায়িত্বে সবাই ব্যস্ত আছি। তো ইঞ্জিন সবকিছু মোটামুটি ভালো কন্ডিশনে আছে এবং আমরা আশা করি দ্রুত পৌঁছে যাবো সালালা। আমাদের তেল পানির যে সমস্যা ছিল, আপাতত আমরা কিছুটা সার্ভাইভাল ওয়াটার আমাদেরকে নৌবাহিনীর মাধ্যমে, নৌবাহিনী একটা ইউক্রেনিয়ান ওয়ারশিপ থেকে আমরা কিছুটা সার্ভাইভাল ওয়াটার পেয়েছি এবং সেলিং এর জন্য আমাদেরকে মিনিমাম কিছুটা ডিজেল সাপ্লাই করা হয়েছিল এবং বাকি যে তেল এবং পানির দরকার এই জন্য কোম্পানির পক্ষ থেকে ট্রাকবোটের মাধ্যমে পাঠানো হচ্ছে। সব ঠিক থাকলে আগামী 20 থেকে 22 মার্চের মধ্যে তারা পৌঁছে যাবে দেশে, এমনটাই জানানো হয়েছে তাদের পরিবারকে। স্বজনরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই দিনটির জন্য। পাইলটরা যাওয়ার সময় আমাদের অনেকের মোবাইল, ল্যাপটপ সবকিছু সাথে করে নিয়ে গেছে। জেমসন মাহবুব, 21 টেলিভিশন। সব নিয়ে গেছে। এবার পিপলস লিজিং বাণিজ্য সংবাদ। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশনকে 3.5 লাখ টাকা দিয়েছে ট্রাস্ট ব্যাংক। বুধবার সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এই চেক হস্তান্তর করেন। চেকটি গ্রহণ করেন ফেডারেশনের পক্ষে অহিদুজ্জামান মজুমদার ও মাহমুদুল ইসলাম রানা। এই সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ আলম সারোয়ার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া একই কার্যক্রমের আওতায় ময়মনসিংহের আনন্দবাগ শিল্পপল্লী প্রাথমিক বিদ্যালয়কে 2 লাখ টাকার চেক দেওয়া হয়।
মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। বাহরাইনে বিক্ষোভে 2 বাংলাদেশি সহ 6 জন নিহত হয়েছে। সরকার বিরোধী শিয়াপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এই ঘটনা ঘটে। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিমের বরাত দিয়ে বার্তা সংস্থা bdnews24.com 2 বাংলাদেশির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। এরা হলেন সিলেটের আব্দুল গফুরের ছেলে আব্দুল হান্নান ও তজামুল আলীর ছেলে মোহাম্মদ এখলাস। বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা বাহরাইনে সামরিক আইন জারি করার একদিন পর শুরু হয় বিক্ষোভ দমন তৎপরতা। হেলিকপ্টার অভিযান চালানোর পাশাপাশি কাঁদানে গ্যাস ছুড়ে রাজধানী মানামার পার স্কয়ার থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। এই সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এবার ক্লেমন ওয়ার্ল্ড কাপ এক্সক্লুসিভ মোমেন্টস। গতকালের একমাত্র ম্যাচে আয়ারল্যান্ডকে 131 রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। দর্শক, চলুন গতকালের ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্তগুলো আরেকবার দেখে নিই। এরই সঙ্গে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাপানে বিপজ্জনক মাত্রায় ছড়িয়ে পড়ছে পারমাণবিক তেজস্ক্রিয়তা, সরিয়ে নেওয়া হচ্ছে বিদেশি নাগরিকদের। বাংলাদেশে অ্যাসিড বৃষ্টির খবর নিতান্তই গুজব। সংবিধান সংশোধনের ফলে কোনো রাজনৈতিক দলই নিষিদ্ধ হবে না, ধর্মের অপব্যবহার না করে দল পরিচালিত হবে সংবিধানের আলোকে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে। এছাড়াও লগ ইন করতে পারেন www.21-tv.com এই ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।